হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে খুব উইন্ডি একটা ডে স্প্রিং এর। তো আমি ভাবলাম যে আজকে আউটডোরে গিয়ে কিছু থিওরি এবং প্র্যাকটিস শেয়ার করার জন্য খুব আদর্শ একটা দিন। তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক। তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্বিনেশন অফ মাইন্ডসেট অ্যান্ড সেলস বোথ। আমার একটা আহ, বড় প্র্যাকটিস হচ্ছে সবসময়, তো আমি যদি কোনো কিছু থিওরিটিক্যালি পড়ি এবং সেই থিওরিটা যদি আমার সাথে যায় বা আমার ভালো লাগে, তো সেটাকে আমি চেষ্টা করি প্র্যাকটিক্যাল লাইফের সাথে কানেক্ট করার এবং সেটাকে আমার মতো করে ইমপ্লিমেন্ট করার। সো যখন আমি কোনো একটা মাইন্ডসেট এবং তার ইমপ্লিকেশন নিয়ে কথা বলবো, তো আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সেটা আমি আমার কাজে এবং লাইফে প্রয়োগ করেছি এবং সেটা আমাকে কোনো ভালো ফলাফল দিয়েছে বলে আমি শেয়ার করছি। শুধুমাত্র থিওরির উপর বেস করে কোনো কিছু শেয়ার করা আমি আসলে পছন্দ করি না। এটা আমার স্টাইল। ইট ডাজন্ট মিন যে ইটস রাইট অর রং, বাট ইটস জাস্ট মাই স্টাইল। তো আপনারা নিশ্চয়ই সবাই ব্রুসলির নাম শুনেছেন। ব্রুসলি আমাদের নামটা এমন পরিচিত এবং সবাই ব্রুসলির সাথে মূলত আমরা যেটা অ্যাটাচ করি সেটা হচ্ছে তার মার্শাল আর্টস, তার মুভিজ, তার অ্যাকশন। মানে সোজা কথা, একটা অ্যাকশন লিজেন্ডারি অ্যাকশন হিরো হিসেবে ওনাকে আমরা সবাই চিনি। একজন লিজেন্ডারি মার্শাল আর্টিস্ট হিসেবে আমরা সবাই ওনাকে চিনি। যেহেতু আমি নিজে মার্শাল আর্ট করেছি, তো ব্রুসলির ফিলোসফির সাথে আমি খুবই অ্যাটাচড। এবং ব্রুসলির দ্য ফিলোসফি অফ ব্রুসলি বইটা যখন আমি পড়ি প্রথমে, এটা অনেক বছর আগে, লাইক মোস্ট প্রবাবলি 10-12 ইয়ার্স ব্যাক, আমি যখন এই বইটা পড়ি তখন এই বইটা আমাকে অনেক আমি বলবো যে আমার ভিতরের চিন্তাভাবনাকে অনেকখানি আলোড়িত করেছিল আর কি। এবং যখন আমি এটার সাথে ইন্সপায়ার্ড হই, আমার ছোটবেলায় একটা ড্রিম ছিল আমি মার্শাল আর্ট করবো, পরে মার্শাল আর্টে যাই শখে কাজের পাশাপাশি। এবং আমি চেষ্টা করি বুঝতে ফিলোসফি কিভাবে মার্শাল আর্ট প্র্যাকটিসকে ইম্প্যাক্ট করে, এবং সেখান থেকে আমি অনেক সময় চেষ্টা করি কিভাবে এটাকে কাজ এবং লাইফেও ইম্প্যাক্ট করে এই থিওরিগুলোর অ্যাপ্লিকেশন। তো আমি অনেক বেশি পয়েন্টে যাব না। বুসির ফিলোসফির বড় বই আছে, বেশ কয়েকটা বই আছে, আমি বেশ কয়েকটাই পড়েছি। আপনারা চাইলে গুগল সার্চ করে দেখে পড়তে পারেন। আমি তিনটা কি ফিলোসফি নিয়ে ডিসকাস করব আজকে, এবং এই তিনটা কি ফিলোসফি বেশ পপুলার। মজার ব্যাপার হচ্ছে যে কিভাবে এটাকে আমি সেলস লাইফের সাথে অ্যাটাচ করছি সেটা নিয়ে আমি ডিসকাস করব অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। তো যাওয়া যাক। প্রথমটা হচ্ছে বি লাইক ওয়াটার। আমার মনে হয় বুস্তিকে চেনেন এবং এই লাইনটি শুনেননি এমন লোকের সংখ্যা খুব কম, কারণ এটা সবচেয়ে ফেমাস ফিলোসফি ব্রুসলির, বি লাইক ওয়াটার। বাট বি লাইক ওয়াটারের সঙ্গে আগে এবং পরেও কিছু লাইন আছে, তার চেষ্টা করছি আমি একটা অনুবাদ দেওয়ার জন্য। ব্রুসলি বলতে চাচ্ছেন যে ফার্স্ট অফ অল বি লাইক ওয়াটার, পানির মতো হওয়ার চেষ্টা করো। তার কারণ হচ্ছে পানি খুব ফ্লেক্সিবল একটা জিনিস, একটা ম্যাটেরিয়াল। পানিকে যদি কাপে রাখা হয়, এটা ব্রুসলির লাইনগুলো আমি অনুবাদ করছি, আমার না। পানিকে যদি তার কাপে রাখা হয়, সে কাপের আকার ধারণ করে। পানিকে যদি আবার বড় কোনো পাত্রে রাখা হয়, সেই পাত্রের আকার ধারণ করে। পানির এটা একটা বড় বৈশিষ্ট্য। পানির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে পানি যদি ফ্লোতে থাকে, যেমন ধরেন ঝর্ণার পানি, তারপরে নদীর পানি, সাগরের পানি, এই পানিগুলো স্টেইল বা কন্টামিনেটেড হয় না বা কম হয়, কারণ এগুলো সবসময় একটা ফ্লো থাকার কারণে তারা সম্পূর্ণভাবে বিশুদ্ধ হতে থাকে। কিন্তু পানিকে যদি আপনি একটা বোলের মধ্যে রেখে দেন অনেকখানি একটা জায়গা, আপনি দেখবেন পানিটা কিছুটা আস্তে আস্তে ময়লা হতে দূষিত হয়ে গেছে, রাইট? সো পানি যদি স্টেল হয়ে যায়, এটার আক্ষরিক ইংলিশ বুঝতে বলেছিলেন, রানিং ওয়াটার নেভার গেট স্টেল। সো রানিং ওয়াটার কখনো দূষিত হয় না, যদি আটকানো অবস্থা থাকলে সেটা দূষিত হয়ে যায়। আর আরেকটা ওয়াটারের ফিলোসফি বুঝতে ইউজ করছেন, সেটা হচ্ছে ওয়াটার যেমন খুব কাম এবং সফট, আবার ওয়াটার ক্যান ক্রাশ অলসো। ইউ ক্যান সি যে আপনি যদি খুব বড় জলোচ্ছ্বাসকে দেখেন অথবা বড় কোনো ঝর্ণার ফ্লো দেখেন, দেখবেন যে এটা এমনভাবে আঘাত করছে যেটা ক্র্যাশ করতে, একটা পাথরকে গুড়িয়ে দিতে পারে। ওয়াটারের সে শক্তি আছে। তো আমরা আসলে কিভাবে আমাদের সেলস লাইফে এই ফিলোসফিগুলো অ্যাপ্লাই করব? নাম্বার ওয়ানটায় আসি। আপনি যতই সেলসের থিওরি পড়েন না কেন, আপনি যখন ফেস টু ফেস কোনো কাস্টমারের সাথে মিট করেন বা কাস্টমারের সাথে কথা বলেন, প্রত্যেকটা কাস্টমার কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট পার্সন। সো সেইখানে আপনাকে ফ্লেক্সিবল হতে হবে একটা কাস্টমারের সাথে ডিল করার জন্য। আপনি যদি সবসময় আপনার রিজিড ওয়েতে ডিল করেন, হয়তো যাদের সাথে আপনার মানসিকতার মিল আছে বা অ্যাটিটিউডের মিল আছে, সেই কাস্টমাররা আপনার সাথে ভালো যাবে এবং তার আপনি সফলতা পাবেন, বা সেটা একটা সার্টেনলি অল্প গ্রুপও হতে পারে। কিন্তু আপনি যদি অ্যাডজাস্টেবল হন, আপনি যদি ফ্লেক্সিবল হন, ইফ ইউ বি লাইক ওয়াটার, যেখানে ওয়াটার যেই পাত্রে রাখা হচ্ছে সেই পাত্রের আকার ধারণ করছে, আপনি কাস্টমারের অ্যাটিটিউড এবং কাস্টমারের মানসিকতা বুঝে, পেইন বুঝে, যদি আপনি আপনার কমিউনিকেশনকে অ্যাডজাস্ট করতে পারেন, ফ্লেক্সিবলি আপনার সেলসের যে ওয়েটা আছে সেই ওয়েটাকে চেঞ্জ করতে পারেন,
তাহলে আপনি সফলতা পাবেন। এখন আরও প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাই। কোনো কাস্টমার আছে, তারা শুধু ইমেইলে কথা বলতে পছন্দ করে। আপনি ইমেইলে তারা কোশ্চেন করবে, ইমেইলে করে অ্যান্সার করবে। আমি নিজেই পেয়েছি। স্পেশালি আমি যখন জাপান, ভিয়েতনাম এই আমি যদি অ্যাপেক রিজিয়ন নিয়ে কাজ করি সেলসে, জাপান, ভিয়েতনাম এই অঞ্চলের কাস্টমারদের আমরা দেখি তারা মিটিং শাই একটু। এটার একটা বড় কারণ হতে পারে, একজন কাস্টমার আমাকে সরাসরি লিখেছেও যে আমি ইংলিশে কনভারসেশন করতে অতটা কমফোর্টেবল না, তো তুমি যদি ইমেইলে আমার সাথে কনভারসেশন করো আমি খুশি হব। আমার প্রেফার্ড ওয়ে আবার হচ্ছে যে একটু মিটিং করে সরাসরি কথা বলে ঠিক করা। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে ঠিক আছে, যদি সেইটা প্রেফার না করে আমার তাকে মিটিং নিয়ে প্রেস করার কিছু নাই, আমি তার সাথে ইমেইলে কথাবার্তা চালিয়ে গেলাম এবং সেলস ডিলটাকে আমি সফলভাবে সম্পন্ন করলাম। এখানে কিন্তু আমি আমার স্টাইলকে অ্যাডজাস্ট করেছি। আমি পার্সোনালি প্রেফার করি যে আমি সরাসরি কথা বলবো এবং এটা মিটিং হোক অথবা ফেস টু ফেস মিটিং হোক, এভাবে কথা বলে আমি একটা ডিসকাশন নিয়ে তারপরে আমি কাস্টমারের পেইন পয়েন্ট আইডেন্টিফাই করে আসবো। বাট সে যদি কেউ যদি ইমেইলে কমফোর্টেবল হয়, ওয়াই শুড নট আই চেঞ্জ মাই স্টাইল। এই ফ্লেক্সিবিলিটিটা লাইফে, স্পেশালি সেলস লাইফে, যে কোনো ক্ষেত্রেই, বাট সেলস লাইফে ইমপ্লিমেন্ট করা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা ব্রুসলি বলেছে যে রানিং ওয়াটার নেভার গেট স্টেল, এটা খুবই ইম্পর্টেন্ট একজন সেলস পার্সনের জন্য। আমি একটা সময় যখন প্রথমে সেলস ক্যারিয়ার শুরু করি তখন আমার স্টাইল ছিল একরকম। ফর এক্সাম্পল, আমাকে যদি কোনো সেলস প্রেজেন্টেশন করতে দেওয়া হতো, আমি 20 বছর আগের কথা বলছি বা 15 ইয়ার্স 16 ইয়ার্স ব্যাক কথা বলছি, তখন আমি কি করতাম, আমার কোম্পানি কত ভালো, কোম্পানির ব্র্যান্ড কতটা লাইক সফল, আমার কি কাস্টমার আছে, এই ধরনের বক্তব্য দিয়ে আমি শুরু করতাম। বাট ওভার দ্য ইয়ার্স আমি যখন সামনে আগিয়েছি, আমি সবসময় আমার সেলস নলেজকে আপ টু ডেট করার চেষ্টা করছি। এটা কিন্তু ওই যে রানিং ওয়াটার নেভার গেট স্টেল, আমি যদি একটা স্টাইলে এবং একটা স্টাইলে ফিক্সড হয়ে থাকতাম, তাহলে কি হতো, আমি আই গট পলিউটেড ইন এ মিনিং যে পৃথিবী চেঞ্জ হচ্ছে কিন্তু আমি চেঞ্জ হচ্ছি না, আমি আমার স্টাইলকেই চালিয়ে যাচ্ছি। আমি যে স্টাইলে মডিফিকেশন এনেছি সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন শুরু করার কাস্টমার সাথে কিছু প্রশ্ন করা, যে আসলে আমরা আজকে প্রেজেন্টেশনটা করছি, আমরা এখানে কেন এসেছি, ওয়াই ইউ কাম টু মি। এই কোশ্চেনটা কাস্টমারকে করা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা করতে অনেক সময় শাই ফিল করি। স্পেশালি আমি দেখেছি, নট নেসারি আমি যেহেতু আমি বাংলায় দিচ্ছি, আমি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে, বাংলাদেশের সেলস পিপলদের উদ্দেশ্যে বলছি যারা এখানে সেলস শিখতে চায়, আমি বাংলাদেশের স্টাইলটা পেয়েছি বেশিরভাগ সময় এই কোশ্চেনটা কেউ করতে চায় না যে আসলে আমরা আজকে কেন এসেছি এখানে মিটিংয়ে, উদ্দেশ্যটা কি, তুমি আমাকে কি বলতে চাও, তুমি আগে বলো। এই যে আমাকে যে ফ্লোরটা আগে দেওয়া, মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে ওকে আমি এটা নিচ্ছি, এটা আমার অফার, এটা আমাকে বেনিফিট দিবে, কিন্তু আসলেও সেই বেনিফিটটা কি নেওয়ার জন্য আমি তৈরি, আমি বেনিফিটটা তো আমার পছন্দ নাও হতে পারে, আমার একটা কাজে নাও লাগতে পারে, রাইট। তো আমাকে যে প্রশ্নটা করা যে আমরা এই মিটিংয়ে কেন এসেছি এবং আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, কি আপনার পেইন আছে আমাকে বলুন, সেখান থেকে আমি শুরু করব প্রেজেন্টেশন। এখন আমার সব প্রেজেন্টেশন এখান থেকেই শুরু হয়। এটা বেশ অনেক বছর, আমি বলবো মোর দ্যান এ ডিকেড, যে থ্যাংক ইউ ফর কামিং টু দিস মিটিং অ্যান্ড আই ওয়ান্ট টু নো হোয়াট ব্রিংস ইউ টু দিস মিটিং, what do you really want to hear from me, what do you really want, I got these points from you, that's the recap, but what you really want, tell me more about you। এই যে আমি ওনাকে ফ্লোরটা দিলাম, ওনাকে আমি সম্মানিত করলাম এবং ওনার আমার মোর একটা কেয়ারিং অ্যাটিটিউড, যে আমি তার নিজের প্রতি আমি ভেরি কেয়ারিং ভাবে আমি বলছি, আমি তাকে শোনাচ্ছি, এই ব্যাপারগুলো কাস্টমারের সাথে আমার একটা কানেকশন তৈরি করে ভালো। সো এই যে আমি শিখলাম, এবং এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি কন্টিনিউয়াসলি আমার প্রেজেন্টেশনের স্টাইল, প্রেজেন্টেশন, সেলস স্পিচ বলেন বা আমার সেলসের স্ট্র্যাটেজি বলেন, আমি কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে থাকি। এটা রানিং ওয়াটার নেভার গেট স্টাইল, আমার সবসময় আমি চেঞ্জটাকে অ্যাডপ্ট করি এবং চেঞ্জটাকে আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। হয়তো কোনো চেঞ্জ ভালোভাবে হয় সেটা অ্যাকসেপ্ট করলাম, আর না হলে আমি সেটা রিজেক্ট করলাম। তো এই যে আপনার কন্টিনিউয়াসলি শেখার যে একটা অ্যাটিটিউড, এটা থাকতে হবে, এবং এটাই হচ্ছে রানিং ওয়াটার, ইউ উইল নেভার গেট এ স্টেল ইফ ইউ কন্টিনিউয়াসলি ডেভেলপ ইউরসেলফ অ্যান্ড ক্যারি অন ইউরসেলফ। ওকে, থার্ড যেটা পয়েন্ট বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে ওয়াটার ক্যান ক্র্যাশ। ওয়াটার যেমন খুব সফট এবং কোয়াইট এবং কাম, আবার ওয়াটার কিন্তু ক্র্যাশও করতে পারে, ওয়াটার একটা খুব স্ট্রং এলিমেন্ট আছে। তো আলটিমেটলি আমি আমার কোনো কাস্টমারকে ক্র্যাশ করতে চাচ্ছি না, প্লিজ ডু নট টেক মি রং। তো একটা সময় আসবে আপনার সেলস সাইকেলে যখন কোনো সময় আপনাকে একটু স্ট্রংলি নো বলতে হবে। সেই সময়গুলো কখন? ফর এক্সাম্পল, আমি সাম কাস্টমার হ্যান্ডেল করেছি আমার লাইফে, থ্রু আউট মাই লাইফ। তাদেরকে হয়তো তারা যা চাচ্ছে আমি দিয়েই যাচ্ছি। ফর এক্সাম্পল, যেহেতু আমি টেকনিক্যাল সেলসে কাজ করি, আমি সফটওয়্যার সেলসে কাজ করি, তারা হয়তো কোনো ফিচার টেস্ট করতে চায়। তো সেই ফিচার টেস্টিংয়ের জন্য আমি হয়তো তাকে অ্যালাউ করলাম, সে টেস্ট করলো।
তো আমার এক্সপেকটেশন কি থাকবে, সে টেস্ট করে তার রেজাল্ট আমাকে বলবে। ইট কুড বি সে এটা পছন্দ করতে পারে, আবার নাও পছন্দ করতে পারে, বাট সে আমাকে বলবে যে হ্যাঁ ঠিক আছে, যে আমি এটা পছন্দ করি নাই, তুমি কি এটা করতে পারবে, অথবা আমি এটা পছন্দ করি আমার কাজ হবে না, দ্যাটস ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট আই গট এ কাস্টমার, আই গট এ লট অফ কাস্টমার্স ওয়ার অর দ্য প্রসপেক্ট, যারা আমার থেকে শুধু টাস্ক নিয়ে যেতে থাকে যে ঠিক আছে এটার পর এটা করতে, এটার পর এটা করতে হবে, ইটস এন্ডলেস, এন্ডলেস। তো এরকম সময়ে একটা পর্যায়ে আমি হয়তো তাদেরকে বলবো যে দেখেন, আই হ্যাভ গিভেন ইউ লাইক 5 টেস্ট ইউ ওয়ান্ট, or I have given you like 5 different simulation of proposals you want, but now it's time I should know also that I invest so many times with you, আমার রিসোর্স টাইম ইনভেস্ট করেছি, কস্ট নিয়েছি। তো এখান থেকে আমরা কোথায় যাচ্ছি আসলে, আমরা কি এখান থেকে আপনার যে ডিজায়ার্ড আউটকাম, এটা সেলস হতেও পারে নাও হতে পারে, আপনি যে ডিজায়ার্ড আউটকাম সেখানে আমি যাচ্ছি না আমি যাচ্ছি না, এই এই যে কোশ্চেনটা করা, এই রেজিস্ট্যান্সটা আপনার মধ্যে থাকতে হবে। আলটিমেটলি আপনি যে শুধু দিতেই থাকেন, হয়তো কাস্টমার আপনাকে কারোর সাথে ইভ্যালুয়েট করছে, কম্পেয়ার, এটা করতেই পারে, তার রাইট আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারও রাইট আছে জানার যে ইভ্যালুয়েশনের কোন স্টেজে আপনি আছেন এবং কখন শেষ হবে। আদারওয়াইজ কি হবে, আপনি এই যে এতগুলো আওয়ার বার্ন করছেন আপনার কাস্টমারের জন্য, কস্ট, আপনি যতই একটা করে আওয়ার বার্ন করেন সেই আওয়ার কিন্তু কস্ট, বা আপনার রিসোর্সকে ইনভলভ করছেন, টেকনিক্যাল রিসোর্সকে ইনভলভ করছেন, এগুলো কিন্তু একটা করে কস্ট আসে, তাই না? তো এই কস্টগুলো আসলে আপনি নিচ্ছেন একটা সেলস করার জন্য, হতে পারে এটা ফাইনালি হবে না, কিন্তু আপনার জানার রাইট আছে একটা সময় পর যে কখন আপনি নো বলবেন। এই যে এইটাই হচ্ছে ওয়াটারের রেজিস্ট্যান্স আপনাকে দিতে হবে, যে দেখেন আমি তো আপনাকে এতটুকু সময় দিয়েছি, উইচ ইজ ফ্যান্টাস্টিক, আই এনজয় মাই ওয়ার্কিং টাইম উইথ ইউ, বি ভেরি হাম্বল, বাট ফ্রম দিস পয়েন্ট অফ গোয়িং ফরওয়ার্ড, বিফোর গিভিং ইউ অ্যানাদার টেস্ট অর অ্যানাদার ডেমো অর এনিথিং, আই ওয়ান্ট টু নো হোয়াট ইজ ইউর প্ল্যান, ওয়েন ইউ গোয়িং টু ফিনিশ ইট। ওই কাস্টমার তখন বলতে পারে যে আমি আরো 6 মাস পরে করবো, ইফ ইট ইজ আফটার 6 months দেন আই ক্যান টেক এ পজ, I probably come back to you until this stage, or this is my last one, probably after that I will wait for your feedback for the final one. এই ধরনের একটা রেজিস্ট্যান্স আপনার মধ্যে থাকা উচিত। আমি অনেক সেলস পার্সনকে দেখেছি, স্পেশালি এটা আমি আবার বলতে হয়, আমি আমার বাংলাদেশে কাজ করেছি যখন অনেকে আমাকে সেলসে অ্যাপ্রোচ করেছে, আমি যখন তাদেরকে বলছি দেখো আমার তোমার যেটা তুমি অফার করছো, হতে পারে তুমি ইন্স্যুরেন্স সেল করতে চাচ্ছ, কার সেল করতে চাচ্ছ, ব্যাংক পলিসি সেল করতে চাচ্ছ, ইটস পারফেক্টলি ওকে, বাট ইউ ডু নট নিড টু কল মি 10 টাইমস। আফটার থার্ড কল আমি যখন বলছি দেখো এটা আমার লাগবে না, ইউ শুড মুভ অন টু অ্যানাদার। তোমার বোঝা উচিত যেখানে আমি আর চাচ্ছি না, একটা রেজিস্ট্যান্স আমি দিচ্ছি। অ্যাজ এ সেলস পিপল আপনার কাস্টমারের রেজিস্ট্যান্স যেমন বুঝতে হবে, এবং আপনাকেও বুঝতে হবে কখন আপনি রেজিস্ট্যান্সটা দিবেন কাস্টমারকে। আরেকটা এক্সাম্পল হচ্ছে নেগোসিয়েশন টাইমে। ধরুন আপনার সাথে কাস্টমারের প্রাইস নেগোসিয়েশন শুরু হলো, এন্ডলেস টাইম আপনি নেগোসিয়েশন করছেন, আপনাকে জানতে হবে নেগোসিয়েশনটা কখন শেষ হবে, এই প্রশ্নটা আপনাকে কাস্টমার করতে হবে। অনেক সময় আমি দেখেছি এন্ডলেস নেগোসিয়েশন সাইকেলে পড়ে যাচ্ছি, 10টা 12টা নেগোসিয়েশন হয়েছে, বিভিন্ন রকম প্রাইজের সাবমিশন হচ্ছে, কিন্তু কাস্টমার কোনো রেজাল্ট দিচ্ছে না। অ্যাট দিস পয়েন্ট ইউ শুড সে নো, আমি তো অনেক ধরনের সাবমিশন করেছি, অনেক ধরনের সিমুলেশন করেছি, না আমি জানতে চাই আসলে যে আমার এফোর্টটার কি রেজাল্ট হলো। আরেকটা রেজিস্ট্যান্স হতে পারে যে ডিসকাউন্ট 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 ডিসকাউন্ট, আপনি অনেকগুলো ডিসকাউন্ট করেছেন, যেহেতু আপনার সলিউশন সেল করলে বিভিন্ন ধাপে ডিসকাউন্ট হয়, এটা আপনি জেনে থাকবেন। কনজিউমার সেল করলে হয়তো অত ধাপে হয়তো ডিসকাউন্টটা হয় না। তো আপনি তখন বলতে পারেন যে আমি তোমাকে 3টা লেভেলের ডিসকাউন্ট দিয়েছি, এরপর আমার আর দেওয়ার কোনো জায়গা নেই, আই এম ভেরি সরি। অফকোর্স আই ফুললি রেসপেক্ট ইউর ডিসিশন, ইফ ইউ চুজ অ্যানাদার সলিউশন ওভার মি, থ্যাংক ইউ ভেরি মাচ, নট এ প্রবলেম অ্যাট অল, বাট দিস ইজ মাই লাস্ট স্টেজ, আই এম সরি। এইটা আমাকে অনেকবার রোল প্লে করতে হয়েছে, অনেকবার এই রোলে আমাকে আসতে হয়েছে, নো বলতে হয়েছে, কারণ আলটিমেটলি আমি চেষ্টা করবো কাস্টমার বাজেট ফিট করতে, বাট সবসময় যে আমি পারবো এমন কোনো গ্যারান্টি নেই। দ্যাটস আমি বলি সবসময় একটা ভালো প্রসপেক্ট বা লিড খুঁজে বের করা ইম্পর্টেন্ট, যেটার সাথে আপনার সেলসটা সাকসেসফুল হবে, ম্যাচ হবে, এই নাইস পেয়ারিং ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। বাট আমরা বুঝতে পারছি যে 3টা বুস্তির একটা ফিলোসফিকে ব্রেকডাউন করে আমি 3টা বললাম, সেই 3টা ওয়াটারের প্রপার্টি নিয়ে বুঝতে ডিসকাস করেছে, এবং কিভাবে আপনি এটা সেলসে অ্যাপ্লাই করবেন। আমি একটু রিক্যাপ করি, আপনার সুবিধা হবে। প্রথমটা হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি থাকা ওয়াটারের মতো, যে আপনি যখন কাস্টমারের স্টাইল অনুযায়ী আপনি যে কমিউনিকেশনটাকে অ্যাডজাস্ট করবেন, এটা কিন্তু আমি কিন্তু বলছি আপনাকে আপনার কমিউনিকেশনটাকে অ্যাডজাস্ট করতে, পার্সোনালিটিটাকে। আপনার পার্সোনালিটি হতে পারে আউটওয়ার্ড, ইন্ট্রোভার্ট, অ্যাম্বিভার্ট, যে কোনো, কিন্তু আপনার কমিউনিকেশনের ওয়েটাকে কাস্টমারের অনুযায়ী অ্যাডজাস্ট করা, তাকে সেই কমফোর্টটা দেওয়া, ফ্লেক্সিবল, বি লাইক ওয়াটার। সেকেন্ড হচ্ছে যে ওয়াটারকে যে কোনো পাত্রে রাখলে সেই পাত্রের আকার ধারণ করে, সো আপনি সেইভাবে চেঞ্জ হবেন, যেভাবে চেঞ্জ হলে আপনার জন্য ম্যাক্সিমাম বেনিফিটটা আপনাকে দিবে। তারপর হচ্ছে যে রানিং ওয়াটার নেভার গেট স্টিল, ওয়াটার যখন রান করতে থাকে ওয়াটার কখনো স্টিল বা পলিউটেড হয় না,
সো আপনাকে কন্টিনিউয়াস নিজেকে লার্নিং এবং ডেভেলপমেন্টের মধ্যে রাখতে হবে। এটা কিন্তু থিওরিটিক্যাল কথা না। আপনি যদি আজকে ইউটিউব সার্চ দেন, আমি আপনাকে বলতে পারি যে সেলস স্ট্র্যাটেজি 2024 B2B, জাস্ট এই সার্চটা দিয়ে দেখেন, দেখবেন লাস্ট 6 মান্থে এমন অনেক ভিডিও এসছে যেখানে আপনি অনেক নতুন আঙ্গিক পাবেন। আমি কিন্তু এটা কন্টিনিউ করি এবং এটা আমি র্যান্ডমলি করি, এমন না যে আমার এরটাই শুনতে হবে। আমি এরকম র্যান্ডম সার্চ দিয়ে প্রথম 5টা ভিডিও দেখতাম কি বলছে। এই যে ওরা বিভিন্ন রকম নতুন থিওরি বলছে, সামটাইমস আই অ্যাকসেপ্ট, সামটাইমস আই ডোন্ট অ্যাকসেপ্ট, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে আমি নতুন কিছু শিখতেছি কন্টিনিউয়াসলি, ঠিক আছে? থার্ড হচ্ছে যে ওয়াটার ক্যান ক্র্যাশ। প্লিজ ডোন্ট ক্র্যাশ ইউর কাস্টমার, ডোন্ট বি অ্যারোগেন্ট অর ডোন্ট বি টু স্ট্রং, বাট ইউ হ্যাভ টু বি স্ট্রং ইন এ সার্টেন এক্সটেন্ট, যেখানে আপনাকে নো বলতে হতে পারে। সেটা হতে পারে নেগোসিয়েশন টাইমে, সেটা হতে পারে কাস্টমার আপনাকে এন্ডলেস টাস্ক দিচ্ছে, কোনো রেজাল্ট বলছে না সেই সময়গুলোতে। তো বোঝা গেল এই 3টা ফিলোসফিকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। একটা বোনাস ফিলোসফি টিপস দিব লাস্টে, সেটা হচ্ছে ব্রুসলির ওয়ান অফ দ্য বেস্ট, সেটা হচ্ছে অলওয়েজ বি ইয়োরসেলফ অ্যান্ড এক্সপ্রেস ইয়োরসেলফ অনেস্টলি। এটা খুব ইম্পর্টেন্ট। ইউজুয়ালি যখন আমি সেলসের অন্য সেলসম্যানের সাথে কাজ করেছি, অন্য কোম্পানির হতে পারে, সেটা বাংলাদেশের বাইরে হতে পারে, সাম পিপল লাইক ট্রাই টু বি টু সেলসি। Hey mate, how are you? Like a bit of funny attitude, like a bit of extra attitude, যেটা সে চেষ্টা করছে ফ্রেন্ডলি হয়, এটা খারাপ অর্থে করছে সেটা না। কিন্তু আপনি যদি নিজের অ্যাটিটিউডের পার্সোনালিটির বাইরে গিয়ে কিছু চেষ্টা করেন, নিজেকে অনেস্টলি এক্সপ্রেস না করে, সেই ক্ষেত্রে না আপনাকে ভালো রেজাল্ট দিবে না। মানে যার অ্যাটিটিউড যেরকম তাকে সেই অনেস্টলি এক্সপ্রেস করতে হবে। আচ্ছা আমি এক্সাম্পল দিয়ে বলি, আমারটা দিয়ে বলি। আমি ইউজুয়ালি মোটামুটি প্রথম মিটিংগুলোতে আমি স্ট্রেট ফরওয়ার্ড থাকতে পছন্দ করি, প্রফেশনাল থাকতে পছন্দ করি। আমি খুব মানে ফানি এবং হ্যাপি ডায়লগ এই জাতীয় কথা যায় না, এটা আমার পার্সোনালিটির সাথে যায়। সো আমি এভাবেই থাকি। আমি বলি, হাই, থ্যাংক ইউ ফর জয়নিং দিস মিটিং, আই এম রিয়েলি হ্যাপি দ্যাট ইউ জয়েন, হাউ ক্যান আই হেল্প ইউ। আই এম মোর উইথ এ ফর্মাল টোন। বাট কিছু মানুষ আছে যাদের সাথে ক্যাজুয়াল টোন খুব ভালো যায়, আমার সাথে হয়তো যায় না, দ্যাটস অল রাইট, আই অ্যাকসেপ্ট ইট। সো এখানে মূল বিষয়টা বুঝতে যেটা বলেছেন যে তুমি মার্শাল আর্ট হচ্ছে অ্যাজ এ ওয়ে অফ অনেস্টলি এক্সপ্রেসিং ইউর সেলফ। এবং সেটা মার্শাল আর্ট আপনার লাইফের সব ক্ষেত্রেই আপনার ভিতরে যেটা আছে, যেরকম পার্সোনালিটি আপনি সেটাকে অনেস্টলি এক্সপ্রেস করাটাই হচ্ছে আপনার সফলতার মেইন চাবিকাঠি। আপনার কে অনেক কোনো পার্সনকে ডুপ্লিকেট করে কিছু করতে হবে না। আপনি কারো থেকে কিছু শিখতে পারেন, সেটাকে আপনি আপনার নিজের স্টাইল বানিয়ে নিজের মতো করে প্রেজেন্ট করতে পারেন। এটাই হচ্ছে আসলে অনেস্টলি এক্সপ্রেসিং ইউর সেলফ। অলওয়েজ বি ভেরি মাচ ইউর সেলফ, যেটা আপনি নিজেকে এক্সপ্রেস করবেন। তো আমার মনে হয় একটা ভালোই আলোচনা হলো। এই আলোচনা থেকে যদি আপনার কোনো লাভ হয়ে থাকে, আই উইল বি ভেরি হ্যাপি। ইফ ইউ লাইক দিস ভিডিও, ইউ ক্যান গিভ এ লাইক, and when I will have time again and there will be nice and sunny day to go outside, I will do another video. Thank you very much and hope you will have enough and huge success going forward. Thank you. Cheers. I said, empty your mind. Be formless, shapeless, like water. Now you put water into a cup, it becomes the cup. You put water into a bottle, it becomes the bottle. You put it in a teapot, it becomes the teapot. Now water can flow or it can crash. Be water, my friend. Like that, you see? I see. I get the idea.